ওই, এদিকে আয়। জানি এখন পালালে আর রক্ষা নেই, তাই বন্ধুদের বললাম তোরা এখানে থাক, আমি শুনে আসছি কি বলে। এরপর ওদেরকে রেখে মিমাপুর কাছে চলে আসলাম। জি আপু, আমায় ডেকেছেন? মাথা নিচু করে বললাম। এরপর মিমাপু যা বললেন তা শুনে তো আমি অবাক, কারণ মিমাপু বলেন, ওই, তোকে না গতকাল বলেছিলাম যে প্রতিদিন ভার্সিটিতে আসলে আমাদের এসে সালাম দিয়ে যাবি? তাহলে আজ সকালে আমি টাকার পর আসছি না কেন? না ইয়ে মানে আসলে সকালে দেখলাম আপনি একটা ছেলেটাকে মারছেন, তাই বয়ে আর আসি নাই। ভয় কিসের, হ্যাঁ? আর আসিস নাই যখন, সেটার শাস্তি এখন তোকে পেতেই হবে। উম, উম, মানে কিসের শাস্তি? আমি কি কি করেছি? আমার কথা শুনিস নাই, এইটাই তোর দোষ। আর এখন এর জন্য তোকে শাস্তি পেতেই হবে। কি কি শাস্তি? এখন তুই কান ধরে 50 বার উঠবোস করবি, আর এটাই তোর শাস্তি। কি? না, আমি এটা পারবো না, কখনোই না। ভার্সিটিতে এখনো অনেক ছাত্রছাত্রীরা রয়েছে, আর এখন যদি কান ধরে উঠবস করি তাহলে মান সম্মান পুরাই যাবে। কিছু ভেবে কাজ হবে না, যা বলছি সেটাই করতে হবে। সো তাড়াতাড়ি কর। আপু প্লিজ আজকের মতো আমায় মাফ করে দেন, আমি আর কখনোই আপনার কথা অমান্য করব না, প্রমিস। কিছুক্ষণ ভেবে, আচ্ছা যা, আজকের মতো তোকে মাফ করে দিলাম, কিন্তু নেক্সট টাইম যাতে আর এমন ভুল না হয় মনে থাকে যেন। না না, আর কখনোই এমন হবে না। আচ্ছা এখন যাই তাহলে আমি। আচ্ছা যা। আর দেরি না করে ওদের কাছ থেকে সোজা বন্ধুদের কাছে চলে আসলাম। কিরে মিম, আপু তোকে ডেকে নিয়ে কি বললো? তেমন কিছু না, এমনি জিজ্ঞেস করলো আমি ভার্সিটিতে নতুন নাকি। দেখ, আমাদের একদম মিথ্যা বলবি না। আজ ভার্সিটির প্রথম দিন না? মিম আপু তোকে র্যাগিং না করে ছেড়ে দিয়েছিল? তাহলে আজ উনি তোকে এইসব প্রশ্ন করবেন কেন? সত্যি সত্যি বল, উনি তোকে কি বলেছেন? এই যা, নিজের জালে নিজেই ফেসে গেলাম। এখন এদের কি বলবো? আচ্ছা শোন। তারপর ওদেরকে সব বলে দিলাম, না বলে আর বাঁচার উপায় নেই, তাই সত্যিটা বলতেই হলো। কি? মিমাপু তোকে প্রথম দিন এই কথা বলেছিলেন? আমাদের আগে বললি না কেন? এমনি সরি, রাগ করিস না প্লিজ। কিন্তু মিমাপু তোর সাথে এমন করেছে কেন? প্রথম দিন র্যাগিং না করেই ছেড়ে দিলেন, আর আজকেও আবার মাফ করে দিলেন। সবকিছুর মধ্যে কিছু একটা তো প্যাচ আছেই। ভাই এইসব পেজ তুই বাসায় নিয়ে যা, আর ওখানে গিয়ে বের করিস। এখন আমার বাসায় যেতে হবে, আমি গেলাম। এরপর বন্ধুদের থেকে বিদায় নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে একটু ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে বই নিয়ে পড়তে বসলাম। পড়তে পড়তে অনেক রাত হয়েছিল। কিছুক্ষণ পর আম্মু এসে রাতের খাবারের জন্য ডাক দিয়ে গেলেন। আমি উঠে খাবার খেতে নিচে চলে গেলাম। খেয়ে দিয়ে আবার রুমে চলে এলাম। রুমে এসে কিছুক্ষণ ফেসবুকিং, ইউটিউবিং প্লাস রাজ লাভ স্টোরি ইউটিউব চ্যানেলের ভিডিও এবং ফেসবুক পেজের ভিডিও দেখে বিছানায় ঠিক করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে গেলাম। প্রায় কিছুক্ষণ পর ভার্সিটিতে এসে পৌঁছালাম। ভার্সিটির গেট দিয়ে ঢুকতে যাব, তখনই নজর গেল মিমাপুদের আড্ডার দিকে। ওরা সবাই দেখছি ওইখানেই বসে আছেন। এখন যদি আমি ক্লাসে যাই তাহলে ওদের পাশ কাটিয়ে যেতে হবে, আর যাওয়ার সময় যদি সালাম না দেই তাহলে নিশ্চয়ই আজ কপালে দুঃখ আছে। যাই, ওদের কাছে গিয়ে আগে সালামটা দিয়ে দেই, তারপর না হয় ক্লাসে যাব। আসসালামু আলাইকুম আপু। সালামের জবাব দিয়ে, এই তো, একদম গুড বয়। এভাবে প্রতিদিন মনে করে আমাদের এসে সালাম দিয়ে যাবি। এখন তুই ক্লাসে যা। আচ্ছা বলে ক্লাসে চলে এলাম। কি রে মেয়ে, তুই ছেলেটার সাথে এত প্রিয় হয়ে কথা বলছিস কেন? আর ভার্সিটির প্রায় সকল নতুন ছাত্রদেরই তুই র্যাগিং করিস, কিন্তু এই ছেলেটাকে ছেড়ে দিলি কেন? আর গতকাল ও তোর কথা শুনলো না, এর জন্য মাফ করে দিয়েছিস? আচ্ছা, তোর কিছু হলো না তো? হঠাৎ এত পরিবর্তন এলো যে? আমার কিছুই হয়নি, আর এই ছেলেটা সবার থেকে একটু আলাদা, তাই ওর সাথে ফ্রি হয়ে কথা বলি। আমার তো অন্য কিছু মনে হচ্ছে। অন্য কিছু মানে? মনে হচ্ছে তুই ছেলেটার প্রেমে পড়ে গেছিস, তাই এসব করছিস। আরে ধুর, ও আমার 2 বছরের ছোট, আমি কেন ওর প্রেমে পড়তে যাব? সেটা সময় হলে বোঝা যাবে। এদিকে আমি ক্লাসে এসে দেখলাম সব হারামিগুলো আগে থেকে ক্লাসে এসে বসে আছে আর গল্প করছে। আমিও গিয়ে ওদের পাশে বসে পড়লাম আর গল্প করতে লাগলাম।
কিছুক্ষণের মধ্যে স্যার ক্লাসে চলে আসলেন। তারপর এক এক করে সব স্যারেরা এসে ক্লাস নিতে লাগলেন। সব ক্লাস শেষ করে ভার্সিটির ছুটি হয়ে গেল। আমিও বন্ধুদের নিয়ে বাইরে চলে আসলাম। এরপর সবাইকে বিদায় জানিয়ে বাসায় চলে আসলাম। এইভাবে দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। এখন আমরা সবাই বন্ধুরা মিলে ভার্সিটির একটা গাছের নিচে বসে প্রায় আড্ডা দিই। তো একদিন ভার্সিটিতে গিয়ে আমাদের আড্ডায় বসেছিলাম, কারণ হারামিগুলো একটু আজ আসেনি, একা একা বসে আছে। এমন সময় একটা মেয়ে এসে আমার সামনে দাঁড়ালো। হাই, আমি তমা। তুমি? আমি তামিম। আচ্ছা, আমরা যেহেতু এক ক্লাসে পড়ি, সো ফ্রেন্ড। ও হাতটা বাড়িয়ে দিল। সরি, আমি পারবো না, আসলে আমার মেয়েদের একদম ভালো লাগে না, তাই ওর মুখের উপর না করে দেই। কেন? ফ্রেন্ড হলে সমস্যা কি? হুম হুম। এমনি আমার ইচ্ছে নেই। দেখো, আমি তোমার কাছে অনেক আশা নিয়ে এসেছি যে আমরা ফ্রেন্ডশিপ করব। প্লিজ আমায়। কি ভাবছেন কাউকে চর মারা হয়েছে? একদম ঠিক, কিন্তু সেটা তোমাকে মারা হয়েছে, আর যে মেরেছে সে আর কেউ নয়, মিম আপু। এই মেয়ে, তোর সমস্যা কি? হ্যাঁ, দেখছিস না ও তোর সাথে ফ্রেন্ডশিপ করতে যাচ্ছে না? তারপর ওকে কেন বিরক্ত করছিস? যা এখন এখান থেকে, আর কখনো যেন ওর আশেপাশে না দেখি। ওনার এরকম রাগী চেহারা দেখে বয়ে ওইখান থেকে সোজা ক্লাসে চলে আসলাম। আল্লাহ, কি গুন্ডি মেয়ে এটা! আজই প্রথম আমি মিমাপুর রাগ দেখলাম। একটা মেয়ের এত রাগ আসে কোত্থেকে? কিন্তু একটা কথা ভেবে পাচ্ছি না, মিমাপু হঠাৎ এসে তোমাকে চর মারলেন কেন? আর আমার সাথে ফ্রেন্ডশিপ করতে আসার তোমাকে এত কথা কেন শোনালেন? না, আর কিছু ভাবতে পারছি না। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। কিছুক্ষণ পর সব হারামিগুলো ক্লাসে চলে আসলো। এরপর ওদের সাথে বসে কিছুক্ষণ গল্প করলাম, কিন্তু ওদের তোমার ঘটনাটা জানাইনি, না হলে ওরা কত কি বলবে। একটু পর ক্লাসের স্যারও চলে আসলেন আর ক্লাস শুরু করাতে লাগলেন। সব ক্লাস শেষ করে বন্ধুদের নিয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি মেমাপু ওনার বন্ধুরা ওদের আড্ডায় দাঁড়িয়ে আছেন। ওইদিকে নজর না দিয়ে আমি আমার বন্ধুদের নিয়ে হাঁটতে লাগলাম। যখন ভার্সিটি গেট পার হতে যাব, তখন মিমাপু পিছন থেকে ডাক দিল। ওই, এদিকে আয়। জানি না গেলে হবে না, তাই বন্ধুদের রেখে ওনার কাছে চলে আসলাম। জি আপু, বলুন, আমায় কিসের জন্য ডাকছেন? দরকার আছে, আগে বল, তুই কি এখন বাসায় চলে যাবি? জি, কিন্তু কেন? এখন বাসায় যাওয়া একদমই লাগবে না, আমার সাথে চল। কোথায় যাব? সেটা গেলেই তুই দেখতে পারবি, এখন কথা না বলে চল। এরপর এক প্রকার জোর করে মিমাপু আমায় ওনার গাড়িতে বসিয়ে একটা রেস্টুরেন্টে নিয়ে আসলেন। গাড়ি থেকে নেমে আমার হাত ধরে রেস্টুরেন্টের ভিতরে নিয়ে আসলেন। এখন বল কি খাবি? আমি কিছু খাবো না, আপনি খেয়ে নেন, আমায় বাসায় যেতে হবে। ওই, বাড়তি কথা বলিস কেন? তোকে যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। কি খাবি তাড়াতাড়ি বল। আপনি যা অর্ডার দিবেন তাই খেয়ে নেব। বুঝছি, এটা না বললে আর উপায় নেই। এরপর মিমাবু একটা ওয়েটারকে ডেকে ওনার মন মতন কিছু খাবার অর্ডার করলেন। কিছুক্ষণের মধ্যে ওয়েটার এসে খাবার দিয়ে গেল। ইচ্ছে না থাকা সত্ত্বেও মিমাপুর বয়ে ওনার সাথে খেতে হলো। খেয়ে দিয়ে বিল মিটিয়ে মিমাপু আমার হাত ধরে গাড়িতে নিয়ে আসলেন। গাড়িতে এসে আমার বাসার অ্যাড্রেস জিজ্ঞেস করলেন। আমি বাসার অ্যাড্রেসটা বলে দিলাম। এরপর কথা না বলে মিমাপু গাড়ি চালিয়ে সোজা আমাদের বাসার কাছে নিয়ে আসলেন। গাড়ি থেকে নেমে বাসায় ঢুকতে যাব, তখনই পিছন থেকে মিমাপু ডাক দিলেন। ওই, আমি তোকে যেতে বলছি? না মানে, সরি, আর কোনো দরকার আছে নাকি? শোন, কাল সকালে তাড়াতাড়ি ভার্সিটিতে আসবি, আর এসে আমার সাথে দেখা করবি। যদি আমার কথার বড় খেলাপ হয় তাহলে তোকে মজা বোঝাবো আমি, মনে থাকে যেন। এখন বাসায় যা। আচ্ছা। তারপর বাসায় ঢুকে সোজা রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বসে আছি আর ভাবছি, হঠাৎ মিমাপু আমায় কাল সকালে ওনার সাথে দেখা করতে কেন বললেন। এইভাবে আজকে ঘটে যাওয়া বিষয়গুলো ভাবছি, তখনই আম্মু রুমে চলে আসলেন। কিরে, আজ এত দেরি করে আসলি কেন? আর এসে কিছু না খেয়ে রুমে বসে রইলি? আসলে আম্মু, আমি বাইরে বন্ধুদের সাথে খেয়ে এসেছি, তাই আর খিদে নেই। ও আচ্ছা, তাহলে তুই থাক, আমি গেলাম। এরপর আম্মু চলে গেলেন আর আমি মোবাইলটা হাতে নিয়ে একটু ফেসবুকে লগ ইন করলাম। ফেসবুকে ঢুকতে হারামিগুলো মেসেজ দিয়ে জ্বালাতে শুরু করলো। মিমাপু তোকে কোথায় নিয়ে গিয়েছিল, কেন নিয়ে গিয়েছিল, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করতে লাগলো। আমি ওদেরকে বললাম কাল ভার্সিটিতে আসলে সব বলবো। তারপর আরো কিছুক্ষণ ফেসবুকিং করে রাজলাভ চ্যানেলের ভিডিওটা দেখে
মোবাইলটা রেখে একটু পড়তে বসলাম। পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে আজকে এর মতো ঘুমিয়ে পড়লাম, কারণ কাল সকালে ভার্সিটি গিয়ে মিমাপুর সাথে দেখা করতে হবে। যদি না যাই তাহলে নিশ্চয়ই কপালে দুঃখ আছে, কারণ মিমাপু কেমন মেয়ে তা আমার ভালো করেই জানা হয়ে গেছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। প্রায় কিছুক্ষণ হাঁটার পর ভার্সিটি এসে পৌঁছালাম, কিন্তু ভার্সিটিতে এসে এমন কিছু হবে তা আমি কখনো আশা করিনি। ভার্সিটি গেটের কাছে এসে দেখি মিমাপু ওনার বন্ধুদের নিয়ে ওদের আড্ডায় বসে আছেন। আজ মিমাপু একটা শাড়ি পরেছেন, শাড়িতে অনেক মানিয়েছে ওনাকে, একেবারে পরীর মতো লাগছে। আর হাতে একটা গোলাপ ফুল নিয়ে বসে আছেন আর গল্প করছেন। বুঝলাম না আজ হঠাৎ মিমাপু শাড়ি পরলেন কেন। যে মেয়ে সবসময় ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে থাকতো সে কিনা আজ শাড়ি পরেছে, ভাবতেই অবাক হচ্ছে। দূর, আমার তো আবার ওনার সাথে দেখা করতে হবে, তাহলে ওইখানে দাঁড়িয়ে কি করছি। যাই মিমাপুর কাছে গিয়ে জিজ্ঞেস করি আমায় কেন দেখা করতে বলেছেন। আপু, গতকাল আমায় আপনার সাথে কিসের জন্য দেখা করতে বলছিলেন? ওদের পাশে গিয়ে কথাটা বললাম। ও, তুই এসেছিস? আসলে তোকে আজ একটা কথা বলার ছিল, এইখানে ডেকেছি। জি বলুন, কি কথা বলবেন? দেখ, কথাটা তুই কিভাবে নিবি তা আমি জানি না। ভেবেছিলাম কথাটা তোকে আরো পরে বলবো, কিন্তু কথাটা না বলে আমি আর থাকতে পারছি না, তাই আজ তোকে এত তাড়াতাড়ি আসতে বলেছি। জি বলুন, কি কথা? একটু আগ্রহী হয়ে বললাম। আমি তোকে ভালোবাসি, শুধু তুই নয়, ভার্সিটির প্রথম দিন তোমাকে দেখার পর থেকেই তোমায় ভালো লাগতে শুরু করে আমার। তারপরে আস্তে আস্তে সেই ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়। আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। লাভ ইউ সো মাচ। ওনার কথা শুনে তো আমি অবাক। এসব কি বলছেন মিমাপু? আমাকে নাকি উনি ভালোবাসেন, আর আমি কি না তা নিজেও জানি না। এখন আমি ওনাকে কি বলবো? কি হলো, চুপ কেন? কিছু বলো। দেখেন, প্রথমেই বলে দিই, আপনি আমার 2 বছরের বড়, আর আমি এসব প্রেম ভালোবাসা একদম পছন্দ করি না। আরেকটা কথা, আমি মেয়েদের সাথে একটু কমই কথা বলি, তাই আমার পক্ষে এসব সম্ভব না। তোমার এই স্বভাবটাই আমায় মুগ্ধ করে তুলেছে। আর বড় হয়েছে তো কি হয়েছে, এইখানে সমস্যা কিসের? হ্যাঁ, অনেক সমস্যা, সেটা আপনি বুঝবেন না। আমার আর ভালো লাগছে না, আমি ক্লাসে গেলাম। থাকেন আপনি বলে চলে আসতে যাব, তখনই পিছন থেকে মিমাপু আমার কলারটা চেপে ধরলেন। ওই তোর সমস্যা কি? হ্যাঁ, তোর সাথে ভালোভাবে কথা বলছে বলে তোর ভাব বেড়ে যাচ্ছে, তাই না? টাস করে একটা চোর বসিয়ে দিলাম মিমাপুর গালে, কারণ কেউ আমার কলা ধরলে আমার রাগ চরম পর্যায়ে উঠে যায়, নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। কি পেয়েছেন আপনি? হ্যাঁ, আমি রাজি হচ্ছি না বলে আমায় জোর করে রাজি করাবেন? শুনান, সবকিছু জোর করে হলো, ভালোবাসা জোর করে হয় না। আমি আপনাকে ভালোবাসতে পারবো না, আমায় মাফ করবেন। মিমাপুকে চোর মেরে হয়তো অনেক বড় ভুল করেছি, কারণ আমার কথা শেষ হওয়ার পর ওনার সব বন্ধুরা মিলে আমার ঘিরে ধরলো, আর ওদের মধ্যে একজন মিমাপুকে উদ্দেশ্য করে বলে, মিম, তুই শুধু একবার বল, এই ছেলেটার সব হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো এখনই। কত বড় সাহস ওর তোর গায়ে হাত তুলেছে! না, তোরা ওকে কিচ্ছু করবে না, যা করার আমিই করব। ওর সাহস দেখছে অনেক বেড়ে গেছে। একে তো আমার প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে, আরেক তো আমার সবার সামনে চোর মারা। এইসব কিছু শোধ আমি নিবই ওর থেকে। এই শোন, এখন চুপচাপ ক্লাসে যা, আর তোর ব্যবস্থা আমি আজ কি করবো দাঁড়া। আপু, আমার ভুল হয়ে গেছে, আমি চোরটা রাগের মাথায় মেরে দিয়েছি, প্লিজ আমায় মাফ করে দেন। তোকে ক্লাসে যেতে বলছি, চুপচাপ ক্লাসে যা। বইয়ের সাথে সাথে দৌড়ে ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে ভাবতে লাগলাম, না জানি এখন আমার কি হয়। এই মেয়ে যে রাগী আর যে গুন্ডি টাইপের, মনে হয় না আমায় এমনি এমনি ছেড়ে দিবে। দূর, কেন যেন ওনাকে চড় মারতে গেলাম, এখন তো আমার উপরেই বিপদ চলে আসলো। আল্লাহ, এইবারের মতো বাঁচিয়ে দাও, আর কখনো মেয়েকে চড় মারবো না। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। কিছুক্ষণ পর ক্লাসে স্যার চলে আসলেন, কিন্তু হারামিগুলো আজ একটাও আসার নাম নিচ্ছে না। ক্লাসে আসার পর থেকে সব ছাত্রছাত্রীরা এতক্ষণ আমার দিকে এক নজর তাকিয়েছিল। তাকবে না কেন? যাকে এই ভার্সিটির সব ছেলে মেয়ে ভয় পায়, তাকেই কিনা আমি সবার সামনে চড় মারলাম। স্যার আসার পর ছাত্রছাত্রীরা ক্লাসে মনোযোগ দিল। যাক, এত সময় বাঁচা গেল। তাহলে সব স্যারেরা এক এক করে এসে তাদের ক্লাস করিয়ে চলে গেলেন।
দেখতে দেখতে সব ক্লাস শেষ করে ভার্সিটি ছুটি হয়ে গেল। এখন সমস্যা হলো আমি একা একা বের হব কি করে। আর মিমাপু তো আমায় বলেছেন আজ আমার একটা ব্যবস্থা করে ছাড়বেন। না জানি কপালে কি দুঃখ আছে, আল্লাহ বাঁচিয়ে দিও এবারের মতন। তারপর আমিও সকল ছাত্রছাত্রীদের সাথে ক্লাসরুম থেকে বের হয়ে পড়লাম। বাইরে এসে চারপাশে তাকিয়ে দেখি মিমাপু আর ওনার বন্ধুরা কোথাও দেখা যাচ্ছে না। যাক ভালোই হলো, শান্তিতে বাসায় যেতে পারবো। এরপর ভার্সিটি থেকে বের হয়ে হাঁটা ধরলাম বাসার দিকে। প্রায় অর্ধেক পথ আসার পরই হঠাৎ একটা কালো মাইক্রোবাস এসে আমার সামনে দাঁড়ালো। গাড়ি থামিয়ে কিছু লোক গাড়ি থেকে বের হয়ে আমায় জোর করে ওদের গাড়িতে উঠিয়ে নিল। গাড়িতে উঠে ভিতরে যাকে দেখলাম তাকে দেখার পর কলেজা কেঁপে উঠলো, কারণ গাড়িতে যে বসে আছে সে আর কেউ নয়, মিমাপু। এদিকে মিমাপুর হাতে একটা কি যেন ছিল, সেটা আমার মুখে লাগিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে আমি অজ্ঞান হয়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল তখন আশেপাশে তাকিয়ে দেখি আমাকে একটা অন্ধকার রুমে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। তো এই ছিল ফ্ল্যাশব্যাক। আশা করি এখন আপনারা বুঝে গেছেন আমাকে এখানে আনার কারণটা কি। এখন গল্পতে আসি। চেয়ারে বসে বসে শুধু ভাবছি কি করে ওইখান থেকে পালানো যায়। মিমাপুর যেমন মেয়ে, বলা যায় না কখন কি করে বসে, এরকম নানান কথা ভাবছি। ঠিক তখনই রুমের দরজা খোলার আওয়াজ পেলাম। সামনে তাকিয়ে দেখি মিমাপু একটা প্লেটে কিছু খাবার নিয়ে এসেছেন। জানি এগুলো আমার জন্যই এনেছেন, কারণ আজ সকাল থেকে আমার কিছুই খাওয়া হয়নি। মিমাপু হেঁটে হেঁটে আমার পাশে এসে একটা চেয়ার টেনে বসে পড়লেন। সরি সোনা, খাবার বানাতে একটু দেরি হয়ে গেছিল, তাই তাড়াতাড়ি নিয়ে আসতে পারিনি। আপনাকে খাবার বানাতে কে বলেছে? কেউ বলেনি, আমি নিজ ইচ্ছাতেই বানিয়েছি, তাও শুধু তোমার জন্য। কিছু বললাম না, শুধু মনে মনে বলছি ডং কত আসছে আমার জন্য খাবার বানাতে। এই নাও, হা করো, আজ আমি তোমার জন্য বিরিয়ানি বানিয়ে এনেছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। মুখের সামনে কিছু খাবার ধরলো। আমার হাতের বাঁধন খুলে দেন, আমি নিজে নিজেই খেতে পারবো। না বাবু, তা তো হবে না, আমি তোমায় নিজের হাতেই খাওয়াবো। আমি আপনার হাতে খেতে পারবো না। চুপ, আর একটা কথাও না। এতক্ষণ ভালো করে কথা বলেছি বলে কি ভেবেছিস আমি কিছু বলবো না? চুপচাপ হা কর, না হলে খুব খারাপ হবে। বয়ে হা করে ফেললাম, কারণ মিমাপুর রাগ উঠলে না জানি পরে কি করে। মিমাপু আমার খাওয়াতে শুরু করলেন, আমিও চুপচাপ খেয়ে যেতে লাগলাম। বয়ে কোনো কথা বলছি না, কারণ ওনার চেহারা এখনো রাগের চাপ রয়ে গেছে। প্রায় অর্ধেক খাওয়া শেষ হলে বাকিটুকু মিমাপু খেতে শুরু করলেন। এটা দেখে আমি এত অবাক হইনি, কারণ প্রথম থেকেই মিমাপু আমার প্লেটের খাবার থেকে অর্ধেক নিজে খেতেন। এই বিষয়ে ওনাকে কিছু বললে উনি বললেন এটা নাকি ভালোবাসা, একে অপরের প্লেটে খাবার খেলে নাকি ভালোবাসা বাড়ে। খাওয়া শেষ হলে মিমাপু আমায় পানি খাইয়ে দিয়ে চলে যেতেছিলেন। তখনই আমি ওনাকে ডাক দেই। কি হলো,